হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর একটি কমেডি রোমান্টিক ড্রামা, যার নাম প্রিন্স অফ লেজেন্ড, যেখানে 14 জন প্রিন্স একটা গরিব মেয়ের প্রেমে পড়ে যায় আর তাকে পাবার জন্য সবাই অদ্ভুত ও হাস্যকর কর্মকাণ্ড করতে থাকে। এমনকি শেষ পর্যন্ত মেয়েটাকে পাবার জন্য সবাই প্রিন্স অফ লেজেন্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে। এখন পুরো গল্পে কি কি ঘটে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা মেইন লিডকে দেখতে পাই, যার নাম কানাদে। ও প্রিন্সদের মধ্যে সব থেকে ধনী, মানে ওর কাছে সব আছে, যা একজন প্রিন্সের কাছে থাকা আবশ্যক। তবে এত কিছু থাকা সত্ত্বেও ওর কোনো অহংকার ছিল না। এক কথায় সাদা মনের মানুষ, সবার সাথে ফ্রেন্ডলি এবং মেয়েদের প্রতি খুব সহানুভূতিশীল। যেমন ওদের এক সার্ভেন্ট যখন ওর হ্যান্ডসাম লুক দেখে জ্ঞান হারিয়ে ফেলে, তখন ও মেয়েটাকে কোলে নিয়ে তার রুমে পৌঁছে দেয়, যেগুলো দেখে সব মেয়েই বরাবরের মতোই ওর উপর মুগ্ধ ছিল। এখানে আমরা কানাদের দুজন বডিগার্ড বা মিনিস্টারকে দেখতে পাই, যারা সকল বিপদ থেকে ওকে রক্ষা করে। এদের মধ্যে একজন ছিল সিচারো, যে কিনা কানাদের রাইট হ্যান্ড, এবং দ্বিতীয় জন হলো জেন, যে কিনা ওর লেফট হ্যান্ড। এর মানে জেনের পজিশন সিচারোর থেকে একটু কম, আর এগুলো নিয়েই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক, এদিকে কানাদে ওর মায়ের ছবির সাথে কথা বলছিল, কারণ ওর মা অনেক আগেই মারা গিয়েছে, তাই ও সব কথা এই ছবির কাছে এসেই বলে। এমন সময় এক সার্ভেন্ট এসে ওকে জানায় আপনার বাবা ফোন করেছে। কানাদে সেখানে পৌঁছালে ওর বাবা ওকে বলে, তোমার বয়সে থাকতে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, যে কিনা আমার ফার্স্ট লাভ, কিন্তু কিছু কারণেই আমি তাকে বিয়ে করতে পারিনি, তাই সে আমার এক্স হয়ে যায়। তবে রিসেন্টলি জানতে পারলাম আমার এক্স 8 বছর আগে নাকি মারা গিয়েছে। এসব শুনে কানাদে অবাক হয়ে দাঁড়িয়েছিল। ওর বাবা আরো জানায় আমার এক্স এর একটা মেয়ে রয়েছে। আমি জানতে পেরেছি মেয়েটা অনেক খারাপ অবস্থায় রয়েছে, ওর বাবাও নেই, তাই নিজে পার্ট টাইম জব করে জীবন যাপন করছে। তাই আমি চাচ্ছি তুমি দেখে আসো মেয়েটা কেমন আছে, আর ওর কোনো সমস্যা হলে সেটা সমাধান করার চেষ্টা করো। এখন বাবার বলা এই কথাটা ও ফেলতে পারে না, তাই রাজি হয়ে যায়। কথা মতো পরদিন কানাদে ওর মিনিস্টারদের নিয়ে ক্যারির স্কুলে পৌঁছায়, যেখানে ও নিজের লাক্সারি গাড়ি নিয়ে উপস্থিত হয়, আর পরনেও ছিল জাপানের সব থেকে ফেমাস স্কুল ড্রেস। জেন গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা 3 জন মেয়ের কাছে ক্যারির লোকেশন সম্পর্কে জিজ্ঞেস করে। মেয়েগুলো যখন জানিয়ে দেয় ক্যারি কোথায় আছে, তখন ওরা সবাই মেয়েগুলোকে ধন্যবাদ জানায়। আর এতে এই 3 জন মেয়ে এতই খুশি হয় যে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ওরা কিছু দূর এগোতেই একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে কানাদে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ ওর কাছে মেয়েটাকে অনেক ভালো লাগছিল। এমন সময় এক লোক এসে ওদের বলে অন্য কোথাও দাঁড়াও, এখানে শুটিং চলছে। সিচারও ওনার কাছে ক্যারি নামের মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করে, তখন লোকটা জানায় শুটিং করছে ওই মেয়েটাই ক্যারি, যেটা শুনে কানাদে অবাক হয়ে যায় আর সাইডে দাঁড়িয়ে ওকে মন ভরে দেখতে থাকে। এক কথায় বলা যায় ক্যারির কিউটনেস দেখে ও প্রথম নজরে প্রেমে পড়ে গেছে। কিছুক্ষণ পর শুটিং শেষ হলে ওরা ক্যারির পিছু নিতে শুরু করে। সিচারো ক্যারির সাথে খোলাখুলি কথা বলতে চায়, তবে কানাদে এতে রাজি হয় না। ও লুকিয়ে লুকিয়ে ক্যারিকে দেখে মুগ্ধ হচ্ছিল। বাড়ি ফিরেও কানাদে ক্যারির ভিডিও দেখতে থাকে, যেটা সিচারো রেকর্ড করেছিল। জেন ওকে সাপোর্ট করে, কিন্তু সিচারো জানায় আমার মেয়েটাকে পছন্দ হয়নি, কারণ এই নর্মাল মেয়েটা আমাদের প্রিন্সেস হতেই পারে না। তবে কানাদে ক্যারিকে একটু বেশি ভেবে নিয়েছিল। ও বলে ক্যারিকে নর্মাল বলো না, ওকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে, ওর হাসি, কথা বলার ধরন সবকিছু যেন আমার মায়ের মতো। এরপর ও মায়ের ছবির কাছে এসে ক্যারির সম্পর্কে বলতে থাকে। বাইরে জেন সিচারোর কাছে জিজ্ঞেস করে কানাদে সব বিষয় ওর মা
মাকে কেন জানায়। সিচারো বলে ছোটবেলা থেকে কানাদের মাই ওকে বড় করেছে, কারণ ওর বাবা ছিল লুচু টাইপের লোক, মেয়ে দেখলে তার পেছনে চলে যেত, যার জন্য ওর মা ছোটবেলা থেকেই ওকে আদর্শ শিক্ষায় বড় করেছে। তবে কানাদে প্রাইমারি স্কুলে থাকতেই ওর মা অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ওর মা ওকে জানিয়ে গিয়েছিল কানাদে যেন কখনো কোনো মেয়েকে কষ্ট না দেয় এবং সেই মেয়েকেই যেন বিয়ে করে যে ওর ফার্স্ট লাভ হবে। আর এগুলোর জন্য মূলত কানাদে ক্যারিকে নিয়ে এত সিরিয়াস হয়েছে, যা শুনে জেন সবকিছু বুঝতে পারে। পরদিন সকালে সিচারো সব ইনফরমেশন নিয়ে কানাদেকে বলে মেয়েটা তোমার যোগ্য না, সে খুবই গরিব, সে রেস্টুরেন্টে সহ বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে। এসব শুনে কানাদে জানায় এগুলো আমি আগে থেকেই জানি, বাবা আমাকে সব বলেছে। এখন এতে সিচারোর আর কিছুই বলার ছিল না। এরপরে ওরা ক্যারিকে দেখার জন্য তার স্কুলে পৌঁছায়। ক্যারি ওদের সাইড দিয়েই যাচ্ছিল, পেছন থেকে কানাদে ওকে থামায় এবং নিজের পরিচয় দিয়ে বলে আমি প্রিন্স কানাদে, যে কাল থেকে তোমাকে ফলো করছে কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এরপর ও হাঁটু গেড়ে জিজ্ঞেস করে তুমি কি আমার প্রিন্সেস হবে। ক্যারি নার্ভাস হয়ে গালে চিমটি কাটে এবং বলে আপনার হয়তো ভুল হচ্ছে, আমি সেই মেয়ে না যাকে আপনারা খুঁজছেন। কানাদে ওকে থামিয়ে জানায় আমার কোনো ভুল হচ্ছে না, তুমি আমার বাবার এক্স এর মেয়ে। তবে যখন আমি তোমাকে দেখেছি তখন থেকে ভুলতে পারছি না, মনে হচ্ছে তুমি আমার ডেস্টিনি, তুমি শুধু আমার জন্য সৃষ্টি। এখন এগুলো শুনে ক্যারি মুচকি হাসতে থাকে, তবে পরক্ষণেই ওকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। সিচারো এতে অনেক রেগে যায় আর কানাদে অপমানিত হয়ে নিচে পড়েছিল। এগুলো আবার লুকিয়ে এক লোক দেখছিল, যে কিনা ক্যারির স্কুলের ম্যানেজার। সে তার সেক্রেটারির কাছে এই তিনজন ছেলের সম্পর্কে জানতে চায়। এতে সেক্রেটারি জানায় তারা রয়্যাল ফোনিক্স একাডেমির ছাত্র, যার মধ্যে একজন হচ্ছে প্রিন্স কানাদে আর বাকি দুটো ওর মিনিস্টার। ম্যানেজার এসব জেনে অনেক খুশি হয়ে ওঠে, কিন্তু কেন সেটা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, কানাদে এতক্ষণে উপলব্ধি করতে পারে সিচারোর বলা কথাগুলো একদম সত্যি। এই মেয়ে একটা বেয়াদব, ও প্রিন্সেস হবার যোগ্য না। অন্যদিকে আমরা গল্পের আরেকটা প্রিন্সকে দেখতে পাই, যার নাম হচ্ছে শানো। ও ছিল ক্যারির স্কুলের কাউন্সিলর, তবে ওর একটা সমস্যা রয়েছে, সেটা হলো ও কারোর নাম মনে রাখতে পারে না, যেটার জন্য প্রায় নানা সমস্যার মুখে পড়তে হয়। তবে ও হ্যান্ডসাম এবং রিচ হবার জন্য সব মেয়ের ক্রাশ। এমন সময় ওর চামচা এসে বলে বস, আজ স্কুলে প্রিন্স কানাদে এসেছিল। শানো জিজ্ঞেস করে কিন্তু কেন। ওরা জানায় ক্যারি নামের একটা মেয়ের সাথে দেখা করতে। এসব শুনে শানো চিন্তিত হয়ে ভাবতে থাকে ক্যারি নামের এই মেয়েটা আবার কে, যাকে দেখার জন্য প্রিন্স কানাদে এসেছিল। এদিকে কানাদে সিচারোকে ধন্যবাদ জানায়, কারণ ওর বলা কথাগুলো সঠিক ছিল। ক্যারি সত্যি ওর টাইপের মেয়ে না। সিচারো এতে খুশি হয়ে ওঠে। তখন আমরা সিচারো সম্পর্কে জানতে পারি, যে কিনা ছোট থেকেই এভাবে কানাদের খেয়াল রাখে, যার জন্য ও সব সময় ফার্স্ট মিনিস্টার হয়ে থেকেছে। তাই ও সব সময় কানাদের কাছে প্রিয় ও বিশ্বস্তের। এগুলো শুনে জেন জানায় আমি সবেমাত্র 1 বছর থেকে ওর মিনিস্টার হয়েছি, আর এই সময়েই ওর ভরসা অর্জন করে নিয়েছি। এখন আমার একমাত্র লক্ষ্য সিচারোর জায়গা দখল করা। এর মানে জেন আর সিচারো একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওদের একমাত্র টার্গেট কানাদের প্রিয় মিনিস্টার হয়ে থাকা। কিছুক্ষণ পর কানাদে গিয়ে ওর বাবাকে জানায় সে আর ওই মেয়ের সাথে দেখা করতে পারবে না, কারণ মেয়েটা অভদ্র। কিন্তু ওর বাবা নিজের কথায় অটল ছিল, তাই ক্যারির খেয়াল রাখতে বলে চলে যায়। কানাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার কথা মানতে হতো, তাই কিছুক্ষণ পর ক্যারির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যাতে ওর বাবাকে ক্যারির অবস্থা সম্পর্কে জানাতে পারে। কিছুক্ষণের মধ্যেই ওরা ক্যারির বাড়িতে পৌঁছায়। কানাদে এখানকার বাড়িঘর দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এমন ছোট ছোট বাড়ি হওয়া সম্ভব। আসলে ও যেহেতু এমন বাড়ি ঘরে কখনো থাকেনি, তাই অবাক হচ্ছিল। এমন সময় হারু নামের এক ছেলে এখানে উপস্থিত হয় আর ওদের দেখে জানতে চায় ওরা কারা। এতে ওরা বলে আমরা ক্যারির সাথে দেখা করতে এসেছি,
তুমি কি ওকে চেনো? হারু বলে, হ্যাঁ, চিনবো না কেন, ও তো আমার গার্লফ্রেন্ড। যা শুনে ওরা অবাক হয়ে যায়। কানাদে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন কিছু মেয়ে এসে হারুকে নিয়ে চলে যায়। এমন সময় ক্যারি বেরিয়ে আসে, যাকে দেখে কানাদে বিরক্ত হচ্ছিল। তবে সিচারো ওকে জিজ্ঞেস করে, ওই ছেলে কি তোমার বয়ফ্রেন্ড? ক্যারি সোজা মানা করে দেয় আর ওদের এখানে আসার কারণ জানতে চায়। কানাদে বলে, আমার বাবার জন্য এখানে আসতে বাধ্য হয়েছি, না হলে কখনোই আসতাম না। ক্যারি ওদের কথা শুনে চলে যাবার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখন কানাদে ওকে বাঁচাতে গিয়ে ওর উপর পড়ে যায় আর এতে ওদের মধ্যে কিস লেগে যায়। ক্যারি লজ্জা পেয়ে জলদি এখান থেকে চলে যায়। কানাদে হতভম্ব হয়ে বলতে থাকে, এটা কি আমার ফার্স্ট কিস ছিল? জেন হ্যাঁ জানায়, কিন্তু সিচারো এটাকে অ্যাক্সিডেন্ট দাবি করছিল। জেন ওর কথা শুনে অবাক হয় আর সিচারোর হাবভাব ওর সন্দেহজনক মনে হয় সব সময়, কারণ ও অনেকবার লক্ষ্য করেছে সিচারো এই মেয়ের সাথে কানাদেকে সহ্য করতে পারছে না। রাতের বেলা জেন আর সিচারো এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছিল। তখন আমরা জানতে পারি সিচারো একদিন কানাদের বডি দেখে ফিদা হয়ে গিয়েছিল আর সেদিন ও উপলব্ধি করতে পারে কানাদেকে ফিল করতে পারছে, যার মানে হচ্ছে ও গে, কিন্তু এই বিষয়টা কখনো কাউকে বুঝতে দেয়নি। এমন সময় জেন উপস্থিত হয়। সিচারো জিজ্ঞেস করে, তুমি আমার সিক্রেট কিভাবে বুঝতে পারলে? এটা কিভাবে সম্ভব? এতে জেন বলে, সন্দেহ আমি শুরু থেকেই করেছিলাম আর এই সন্দেহ তখন কনফার্ম হয় যখন বুঝতে পারি তুমি কানাদেকে ক্যারির থেকে দূর করার চেষ্টা করছো। এখন সবকিছু শুনে সিচারো হেসে বলে, এসব জেনেও তুমি কিছুই করতে পারবে না, কারণ আমার আর কানাদের সম্পর্ক অনেক মজবুত আর আমি জানি তুমি আমাকে সরিয়ে আমার পজিশন নিতে চাচ্ছ। জেন বলে, হ্যাঁ ঠিক ধরেছো, তাছাড়া আমি কানাদে আর ক্যারিকে এক করেই ছাড়বো এবং যেভাবেই হোক তোমার জায়গা দখল করব। এভাবে ওরা একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে চলে যায়। এদিকে কানাদের ওই কিসের কথাই বারবার মনে পড়ছিল, ও কোনোভাবেই এগুলো ভুলতে পারছিল না, যার জন্য ক্যারির ওপর অনেক রাগান্বিত ছিল। এদিকে শানো স্কুলে পৌঁছায় ক্যারিকে খোঁজার জন্য। ওদের দেখে সেই তিনটা মেয়ে উপস্থিত হয় যারা এর আগে জ্ঞান হারিয়েছিল। আসলে এই মেয়েগুলো হ্যান্ডসাম ছেলে দেখলে নিজেদের সামলাতে পারে না। এখানে শানো যখন মেয়েগুলোকে ক্যারির লোকেশন জিজ্ঞেস করে তখন তারা আগের মতোই জানিয়ে দেয়। শানো এতে খুশি হয়ে ধন্যবাদ জানায়, যা শুনে এই তিনজন আবার আগের মতোই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর শানো ক্যারির সাথে দেখা করে এবং নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, প্রিন্স কানাদের সাথে তোমার সম্পর্ক কি? ক্যারি বলে, কোনো সম্পর্ক নেই। শানো জানতে চায়, তাহলে সে তোমার সাথে দেখা করতে এসেছিল কেন? ও কিছু জানে না বলে চলে যায়। এদিকে কানাদে বাড়ি ফিরে যখন জানতে পারে ওর বাবা এসেছে তখন তার সামনে হাজির হয়, কিন্তু এখানে একটা অপরিচিত ছেলে ওর বাবার সাথে খারাপ আচরণ করছিল, যার জন্য কানাদে ওই ছেলের সাথে ফাইট করতে লেগে পড়ে। আসলে এই ছেলেটার নাম তাকাতো, সে একজন গ্যাংস্টার আর অনেক বেশি ফেমাস, তাই সব লোক ওকে প্রিন্স তাকাতো নামেই চেনে। কানাদে ওকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে অপমান করলে কেন? আর এখন যদি এখান থেকে না যাও আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এমন সময় কানাদের বাবা ওকে শান্ত করে জানায়, এটা হলো তাকাতো, তোমার বড় ভাই। যা শুনে কানাদে অবাক হয়ে ওঠে। এরপর ওর বাবা ওদের সবকিছু বলতে থাকে। কানাদে জানতে চায়, এটা কি ওর রক্তের ভাই নাকি? এতে ওর বাবা জানায়, হ্যাঁ, তোমার মাকে বিয়ের পর আমি ওর মায়ের সাথে ডেট করেছিলাম, তাই ও তোমার রক্তের ভাই। কানাদে বলে, এতে অবাক হবার কিছুই নেই, আমরা জানি তোমার চরিত্র এমনই। এরপর ওর বাবা বলে, তোমাদের একসাথে ডাকার একটা কারণ রয়েছে, সেটা হলো আমি চাচ্ছি তোমরা দুজন আমার এক্স এর মেয়ে অর্থাৎ ক্যারিকে খুশি করো, কারণ ও আমাকে পছন্দ করে না আর ওর বাবা অনেক টাকা ঋণ রেখে গিয়েছে যেগুলো ওকে পরিশোধ করতে হচ্ছে। যদিও আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ক্যারি আমাকে সোজা জানিয়ে দেয় সে অপরিচিত কারো কাছ থেকে টাকা নেবে না। এগুলো শুনে কানাদে বলে, এই মেয়েটা এমনই, আপনার সাহায্য দয়া ভেবে ও প্রত্যাখ্যান করেছে হয়তো। এতে তাকাতো জানায়, ক্যারি ঠিকই করেছে, কারণ অন্যের সাহায্য নেওয়াটা দয়া ছাড়া কিছুই না। এটা শুনে ওদের বাবা বলে, একদম ঠিক, আর এজন্যই আমি চাচ্ছি তোমাদের মধ্যে কেউ একজন ক্যারিকে প্রেমে ফেলে বিয়ে করে নিক, যাতে তখন আমরা ওর
কারোর ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু এই কাজে ওরা দুজন রাজি ছিল না, তাই চলে যাচ্ছিল। ঠিক তখনই ওদের বাবা জানায়, আগে আমার সম্পূর্ণ কথাটা শুনে যাও। আমি প্ল্যান করেছি যে এই কাজটা করতে পারবে তাকে আমি আমার সব সম্পত্তি দিয়ে দিব। যেটা শুনে ওরা থমকে দাঁড়ায়। তাকাতো ভাবে এটাও টাকা দিয়ে স্বার্থ কেনার মতো একটা বিষয়, তাই চলে যায়। কানাদেও রাজি হয় না। তখন ওদের বাবা 3 দিনের সময় দেয় সিদ্ধান্ত নেবার জন্য। কানাদে এসে সিচারোকে সবকিছু জানায়। সিচারো তখন তাকাতোর সম্পর্কে ওকে জানায়, যে কিনা অনেক ভয়ঙ্কর একজন গ্যাংস্টার, আর সে তাদের পাশেই একটা স্কুলেই পড়ে। তাছাড়া ওর একটা সৎ ভাই আছে যার নাম রিও। সিচারো ওকে অ্যাডভাইস দেয়, তোমার বাবার ডিল মেনে নেওয়া উচিত, কারণ এমনটা না করলে তাকাতো সব সম্পত্তি নিয়ে নিতে পারে। কিন্তু কানাদে এখন ক্যারিকে একদম পছন্দ করে না, তাই বুঝতে পারছিল না কি করবে। সিচারো জানায়, তোমার ওকে সত্যি সত্যি লাভ করতে হবে না, শুধু অভিনয় করে ওকে পটাতে হবে, এতে তোমারই লাভ হবে। আর ক্যারি তোমাকে অপমান করেছিল, এটার বদলা নেবার সুযোগ পাবে। কানাদের ওর কথা পছন্দ হয়, তাই রাজি হয়ে যায়। এদিকে জেন তাকাতোর সাথেই ছিল। আসলে জেন প্ল্যান করেছিল তাকাতো যেন কোনোভাবে ক্যারিকে পটানোর চেষ্টা না করে, আর এতে যেন কানাদের সুবিধা হয়। কিন্তু তাকাতো এখানে ক্যারির ছবি দেখে খুশি হয়ে ওঠে আর বলতে থাকে, এটাই তো আমার হিরোইন অফ জাস্টিস, যাকে আমি এতদিন থেকে খুঁজছি। যাই হোক, পরদিন দেখা যায় ওরা দুজনেই বাবার কাছে হাজির হয়েছে এবং এই ডিলে রাজি ছিল। রাতের বেলা তাকাতো বাড়ি ফিরে ওর মাকে জানায় সে যে মেয়েকে খুঁজছিল তাকে পেয়ে গেছে। তখন ওর ভাই রিও উপস্থিত হয়ে জানায় মেয়েটার নাম ক্যারি। তাকাতো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই মেয়েটাকে চিনলি কিভাবে? রিও বলে, কাল রাতে যখন তুমি মাতাল হয়ে বাড়ি ফিরছিলে তখন তোমার মুখে মেয়েটার নাম শুনতে পাই, আর ফোনে মেয়েটার ছবি পেয়ে তাকে দেখে এসেছি। তাকাতো অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি এখন পর্যন্ত শুধু মেয়েটার নাম জেনেছি, আর তুই তাকে দেখেও এসেছিস? ঠিক এমন সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখে বুঝতে পারি তাকাতো ক্যারিকে কিভাবে চিনলো এবং ওকে নিয়ে এত এক্সাইটেড কেন। আসলে 1 বছর আগে ও একটা লোককে মার খেতে দেখেছিল, তখন হঠাৎ করে ক্যারি উপস্থিত হয়ে সবার সাথে ফাইট করে ওই লোককে বাঁচায়, যা দেখে তাকাতো ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তবে তাকাতো এটা জানতো না যে ক্যারি এখানে অ্যাক্টিং করছে, অর্থাৎ এটা একটা শুটিং ছিল। তাকাতো দূরে থাকার জন্য এসব সত্যি ভেবে নেয়, আর এভাবেই ও ক্যারির উপর ক্র্যাশ খেয়ে যায়। পরদিন সকালে ওরা দুজন ক্যারির স্কুলে পৌঁছায়। তখন ওদের দেখে সেই 3 জন মেয়ে উপস্থিত হয়। ওরা মেয়েগুলোর কাছে ক্যারির লোকেশন জিজ্ঞেস করে। মেয়েগুলো যখন ওদের ক্যারির লোকেশন বলে দেয় তখন ওরা ধন্যবাদ জানায়, যেটার জন্য মেয়েগুলো বরাবরের মতোই খুশিতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে আমরা ড্রামার আরো একটা মেইন ক্যারেক্টার দেখতে পাই, যে ছিল স্কুলের ফেমাস বয় কুকি। আর এই ছেলেটা ক্যারিকে অনেক আগে থেকেই পছন্দ করে। কুকির সাথে বাকি দুজন ছিল ওর বন্ধু। এমন সময় কুকি খেয়াল করে ক্যারিকে 2 জন ছেলে ফলো করছে, যেটা তাকাতো ও রিও ছিল। এখানে তাকাতো যখন ক্যারিকে সামনাসামনি দেখতে পায় তখন এতটাই খুশি হয় যে সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরে। রিও এসে বলতে থাকে, আমার ভাই যখন থেকে তোমাকে দেখেছে তখন থেকে পাগল হয়ে গেছে, এমনকি ও 1 বছর থেকে কারো সাথে রিলেশনেও যায়নি, শুধু তোমার জন্য। তাকাতো নিজের প্রশংসা শুনে লজ্জা লজ্জায় বলে, আমাদের দেখা হওয়াটা কোনো সাধারণ বিষয় না, হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্যই পাঠিয়েছে। এতটুকু বলেই ও অনেক খুশি হচ্ছিল। এমন সময় ক্যারি হেসে ওকে ধন্যবাদ জানায়, যা তাকাতো বিশ্বাস করতে পারছিল না। ও ভাবে ক্যারি তাকে একসেপ্ট করে নিবে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি রিও আসলে ক্যারিকে তাকাতোর সামনে অভিনয় করতে বলেছিল, যাতে ওর ভাই ক্যারির কাছে রিজেক্ট হয়ে কষ্ট না পায়। মানে ক্যারির হাসিটা পুরোটাই অভিনয় ছিল। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। যাই হোক, এরপর ওরা 2 ভাই একসাথে বাড়ি ফিরছিল। রিও ওর ভাইকে খুশি দেখে অনেক আনন্দিত হয়। তাকাতো জিজ্ঞেস করে, আমি তো আমার গার্লফ্রেন্ড পেয়ে গেলাম, কিন্তু তুই এখনো সিঙ্গেল রয়ে গেলি। আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ? রিও তখন অজান্তেই ক্যারির বর্ণনা দিতে থাকে। তবে যখন ও বুঝতে পারে এগুলো ক্যারির সাথে
মিলে যাচ্ছে তখন ও অবাক হয়ে ভাবতে থাকে আমি নিজেও ক্যারির প্রেমে পড়ে যাচ্ছি না তো। যাই হোক, এরপর ও নিজের মন থেকে এসব দূর করার চেষ্টা করে, কারণ ক্যারিকে ওর ভাই পছন্দ করে। তবে ওর এটা ভেবে খারাপ লাগছিল যে ক্যারি মন থেকে তাকাতোকে পছন্দ করেনি, বরং সবকিছু ও টাকা দিয়েই করিয়েছে। পরদিন দেখা যায় ওরা দুজন আবার স্কুলে গিয়েছে ক্যারিকে দেখার জন্য। ক্যারি এখানে রিওর কথা মতো অভিনয় করছিল, যা সত্যি ভেবে তাকাতো অনেক খুশি হচ্ছিল এবং এতটাই এক্সাইটেড ছিল যে ক্যারিকে ডেটের জন্য অফার করে। ক্যারি যদিও এতে শকড হয়, কিন্তু রিওর ইশারায় হ্যাঁ জানিয়ে দেয়। তাকাতো এতটাই খুশি হয় যে এখান থেকে চলে যায়। এরপর ওর সাথে শানোর দেখা হয়। শানো ওর সম্পর্কে সবকিছু জানার পর বলে কিন্তু প্রিন্স কানাদে তো আগে থেকে ক্যারিকে পছন্দ করে, যা শুনে ও রেগে গিয়ে বলে ক্যারি শুধু আমার, ওকে আর কেউ পছন্দ করতে পারবে না। এমন সময় পাশ দিয়ে ক্যারি যাচ্ছিল, তাকাতো এটা দেখতে পেয়ে ওর পিছু নিতে শুরু করে। এদিকে ক্যারি এক জায়গায় এসে সিগারেট খেতে নিচ্ছিল, তাকাতো এটা দেখতে পেয়ে ওকে বাধা দেয় আর এগুলো খেতে মানা করে। এসব কিছু আবার দূর থেকে শানো ও তার বন্ধুরা দেখছিল। ক্যারি নিজের সিগারেট ফেরত চাচ্ছিল, তবে তাকাতো রাজি ছিল না। ক্যারি তখন রেগে সব সত্যি বলে দেয় ও টাকার জন্য এতদিন অভিনয় করেছে, আর সেদিন আমি যে ফাইট করেছি সেটা শুটিং ছিল। তখন এখানে কুকি আর রিও উপস্থিত হয় আর ওদের সব কথোপকথন শুনতে থাকে, কিন্তু কেউই ওদের কথা ঠিকমতো বুঝতে পারে না। তাকাতো এখানে সবকিছু জানার পর আপসেট হয়ে পড়ে, যা দেখে ক্যারি অনেক মজা পাচ্ছিল। তবে তখনই তাকাতো সিরিয়াস হয়ে জানায় তুমি আমার হিরোইন অফ জাস্টিস না হলে আমার কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা তুমি অসাধারণ একটা মেয়ে যে কিনা হাজারো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে, যার মানে তুমি কখনো খারাপ হতে পারো না। এই বলে ও ক্যারির কাছে গিয়ে ওকে সোজা কিস করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ক্যারি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাকাতো ওকে জড়িয়ে ধরে বলে যদিও তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আস্তে আস্তে সব হয়ে যাবে, মানে আমি তোমাকে জয় করেই ছাড়বো। এরপর ক্যারি নিজেকে ছাড়িয়ে বলে আমি কোনো জিনিস না যে তুমি আমাকে জয় করবে। এদিকে কুকি রেগে যায় ক্যারিকে কিস করার জন্য আর তাকাতোকে মারার চেষ্টা করে, তবে ও তাকাতোর সাথে পেরে ওঠে না। অপরদিকে রিও দাঁড়িয়ে ভাবছিল তাকাতো হয়তো ওর উপর রেগে গিয়েছে, কিন্তু তাকাতো উল্টো ওকে ধন্যবাদ জানায়, কারণ রিও ওকে মিথ্যা দিয়ে হলেও খুশি করার চেষ্টা করেছে। যাই হোক, ওরা এখান থেকে চলে যাবার আগে শানোর কাছে একটা সাহায্য চায়, সেটা হলো ওরা দুই ভাই এই স্কুলে ট্রান্সফার হবে। শানোর বন্ধুরা যদিও এতে দ্বিধা প্রকাশ করে, কিন্তু শানো রাজি হয়ে যায়। অন্যদিকে কানাদে এই নিউজ পেয়ে যায় যে তাকাতো এই স্কুলেই ট্রান্সফার হচ্ছে। এদিকে কুকি অনেক রেগেছিল ক্যারিকে কিস করার জন্য। এমন সময় এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি 2 বছর আগে কুকি যখন ক্যারিকে প্রথম দেখেছিল তখনই ওর প্রেমে পড়ে গিয়েছিল, আর এরপর থেকেই মূলত ও ক্যারিকে পাবার জন্য শক্তিশালী ও সুন্দর হবার সিদ্ধান্ত নেয়, যাতে ক্যারি ওর পার্সোনালিটি দেখে ওকে একসেপ্ট করে নেয়। এভাবে কিছুদিনের মধ্যেই ও জনপ্রিয় হয়ে ওঠে। তবে ওর নজর শুধু ক্যারির দিকে ছিল, তাই ও অনেকবার ক্যারির সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু কখনো মনের কথা বলতে পারেনি। যাই হোক, এদিকে আমরা গল্পের আরেকটা চরিত্রকে দেখতে পাই, যেটা হলো ক্যারির স্কুলের একজন শিক্ষক, যার নাম রিচি। সে এমনিতেই অনেক ধনী, তবে এখানে শিক্ষক হিসেবে কেন রয়েছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হলে রিচির নজর পড়ে স্কুল ট্রান্সফার নোটিসে, যেখানে তাকাতো আর রিও ট্রান্সফার হবার বিষয় নিয়ে লেখা ছিল। ও এই ব্যাপারে জানতে ম্যানেজারের কাছে উপস্থিত হয়। ম্যানেজার নিজেও কিছুই জানতো না। রিচি জিজ্ঞেস করে ওরা এখানে কেন ভর্তি হচ্ছে। ম্যানেজার বলে ওরা ক্যারি নামের এক মেয়েকে পছন্দ করে, তাই হয়তো এখানে ট্রান্সফার হতে চাচ্ছে। রিচি অবাক হয়, কারণ ক্যারি অনেক গরিব মেয়ে, ওর পেছনে কেন সবাই পড়ে আছে। এসব ভাবতে ভাবতে ওর দেখা হয় শানোর সাথে। ও শানোকে জিজ্ঞেস করে এখানে দাঁড়িয়ে রয়েছো কেন,
উত্তরে শানু যখন বলতে যাবে ক্যারির সাথে দেখা করতে এসেছে, তখন ও ক্যারির নাম ভুলে যায়, কারণ ওর নাম ভুলে যাবার সমস্যা রয়েছে। এমন সময় ক্যারি উপস্থিত হয় আর শানুকে জিজ্ঞেস করে কেন ডেকেছেন আমাকে। শানু বলে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ক্যারি জিজ্ঞেস করে কিসের কথা। তখন শানু ঠান্ডা মাথায় নিচে বসে কনফিডেন্সের সাথে বলে আমি তোমাকে বউ বানাতে চাই, তুমি আমাকে প্লিজ বিয়ে করে নাও। যা শুনে সবাই অবাক হয়ে যায় এবং কুকি বরাবরের মতোই রাগান্বিত হচ্ছিল, কারণ সব ছেলেই ওকে এভাবে জ্বালাতন করছে। শানু ওর কাছে উত্তর চায়, কিন্তু ক্যারি ওকে রিজেক্ট করে বলে তুমি যে আমাকে প্রপোজ করলে বলো তো আমার নাম কি। যা শুনে শানুর অবস্থা টাইট হয়ে যায়, কারণ ও তো নাম মনে রাখতে পারে না। এরপর ক্যারি ওকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে কুকি অনেক চিন্তিত ছিল, কারণ সব ছেলে ক্যারিকে বিরক্ত করছে আর ও কিছুই করতে পারছে না। ওর বন্ধুরা পরামর্শ দেয় তুমি ক্যারিকে এখনই সবকিছু জানিয়ে দাও, কারণ সবাই যেভাবে ক্যারির পিছনে পড়ে আছে এভাবে তুমি কখনোই সুযোগ পাবে না। কুকির এই বিষয়টা সঠিক মনে হয়, তাই সিদ্ধান্ত নেয় ক্যারিকে সবকিছু বলে দেয়ার। কথা মতো এরপর ও ক্যারির সামনে উপস্থিত হয় আর পরিচয় দিয়ে বলে আমি হলাম কুকি, যে তোমাকে প্রায় 2 বছর থেকে ফলো করছে, কিন্তু কখনো কিছু প্রকাশ করতে পারিনি। আসলে আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছিলাম, কিন্তু হাজার চেষ্টা করেও কখনো প্রকাশ করতে পারিনি, যেটা তুমিও হয়তো লক্ষ্য করেছো। ক্যারি ওকে থামিয়ে বলে তুমিও তাহলে বাকিদের মতোই করছো। কুকি ওকে বোঝানোর চেষ্টা করে ও বাকিদের মতো না, কিন্তু ক্যারি ওকে ইগনোর করে চলে যায়। অন্যদিকে কানাদে এই স্কুলে ট্রান্সফার হতে চাচ্ছিল, তাই শানুর সাথে দেখা করতে আসে। শানু জিজ্ঞেস করে তুমি কি ক্যারির জন্য এই স্কুলে ট্রান্সফার হচ্ছ। কানাদে অবাক হয়ে জানতে চায় আপনি কিভাবে ক্যারিকে চেনেন। শানু বলে শুধু চিনি না, কালোকে প্রপোজও করেছি। কানাদে বলে ক্যারি শুধুই আমার, ওর পেছনে ঘোরাঘুরি ছেড়ে দাও। এই বলে ও চলে যায়। পরের সিনে দেখা যায় শানু এগুলো নিয়ে টেনশন করছিল। ও মেনে নিতে পারছিল না ক্যারি ওকে রিজেক্ট করেছে, তাই ক্যারির নাম বলতে বলতে ও রাগ প্রকাশ করছিল। ঠিক তখনই ও শকড হয়ে ওঠে, কারণ ক্যারির নাম ওর মনে রয়েছে। ও এতটাই খুশি হয় যে বাইরে এসে বন্ধুকে জড়িয়ে ধরে। অন্যদিকে কুকি ও তার বন্ধুরা ক্যারির পেছনে পড়েছিল। এমন সময় সেখানে কানাদে উপস্থিত হয়, যাকে দেখে ক্যারি প্রতিবারের মতো নিজের গালে চিমটি কাটে। কানাদে ওকে জানায় তোমার জন্য আমি এই স্কুলে ট্রান্সফার হয়েছি, তুমি কি আমার জন্য অপেক্ষা করেছো এতদিন। এতে ক্যারি আগের মতো ওকে অপমান করে চলে যায়। কানাদে যদিও এতে রেগে যায়, কিন্তু সিচারও বোঝায় তোমার ওকে পটাতে হলে ধৈর্য ধরতে হবে। এদিকে ক্যারি যখন যাচ্ছিল তখন শানু ওর নাম ধরে ডাকতে ডাকতে এখানে হাজির হয়, যা দেখে সবাই অবাক হয়ে ওঠে, কারণ শানু নাম মনে রাখতে পারছে। কুকি আর ওর বন্ধুরা এটা দেখে হাততালি দিতে থাকে, এমন অবিশ্বাস্য বিষয়ের জন্য। শানু ক্যারিকে বলে তুমি প্রথম কেউ যার নাম আমি মনে রাখতে পেরেছি, তাই এটাকে কারিশমা বলবো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে পেয়েই ছাড়বো। উত্তরে ক্যারি কিছু বলতে যাবে তখন কানাদে উপস্থিত হয় আর শানুকে ক্যারির নাম মনে রাখতে পারার জন্য শাবাশি দেয় এবং বলে আজ থেকে আমরা হলাম প্রতিদ্বন্দ্বী। শানু জানায় বিষয়টা অবশ্য জোস, আমরা দুজন প্রিন্স একটা মেয়েকে পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যদিকে ম্যানেজার এতগুলো প্রিন্স তার স্কুলে দেখে বেশ আনন্দিত ছিল। আসলে তার প্ল্যান ছিল প্রিন্স অফ লেজেন্ড কম্পিটিশনে তাদের স্কুলকে বিজয়ী করা। এখন অনেক প্রিন্স যেহেতু স্কুলে আসছে তাই উনি এত খুশি, কারণ যত হ্যান্ডসাম প্রিন্স তাদের থাকবে জেতার চান্স তত বেশি বেড়ে যাবে। হাতোরি জানায় এখানকার কোনো প্রিন্সই কম্পিটিশনে অংশগ্রহণ করবে না, তাই আমার একটা প্ল্যান রয়েছে, সেটা হলো ক্যারিকে ব্যবহার করে আমরা প্রিন্সদের রাজি করাতে পারি, কারণ সবাই ওকে পাবার জন্য কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইবে। ম্যানেজারের ওর কথা যথার্থ মনে হয়, তাই উনি যত তাড়াতাড়ি সম্ভব কম্পিটিশনের ব্যবস্থা করতে বলে। অন্যদিকে রিচি সব প্রিন্সদের এই স্কুলে উপস্থিত দেখে হতাশ ছিল। আসলে অনেক আগে
থেকে ও মেয়েদের মধ্যে ফেমাস ওর হ্যান্ডসাম লুক আর বড় লোক হবার জন্য। এক কথায় ও সব সময় হ্যাপি ছিল। তবে একদিন ও কিছু মেয়েদের কাছে প্রিন্স অফ লেজেন্ড কম্পিটিশন সম্পর্কে জানতে পারে আর সার্চ করে দেখতে পায় সেনজাম নামে এক স্কুল থেকে এটা আয়োজিত হয়, যেখানে সকল প্রিন্সরা অংশগ্রহণ করে আর যে বিজয়ী হতে পারে তাকে জাপানের সবথেকে বড় প্রিন্স মানা হয়। এখন এসব জেনে ওর এই কম্পিটিশন জেতার ইচ্ছে হয়, কিন্তু আজ এতগুলো প্রিন্সদের দেখে ও একটু হতাশ হয়, কারণ কম্পিটিশন এখন কঠিন হতে যাচ্ছে। এদিকে ম্যানেজার যখন ক্যারিকে নিয়ে কথা বলছিল তখন বাইরে থেকে রিচি শুনতে পারে যে তারা এই কম্পিটিশনে ক্যারিকে ইউজ করবে। রিচির কৌতূহল বেড়ে যায় ক্যারিকে নিয়ে, তাই ও ক্যারির বাড়ি পৌঁছায় ওর ব্যাপারে জানার জন্য, যেখানে হারুর সাথে ওর দেখা হয়। রিচি জানায় সে ক্যারির শিক্ষক। এতে হারু খুশি হয়ে জিজ্ঞেস করে ক্যারি স্কুলের কোনো ছেলের সাথে রিলেশন করে কিনা। রিচি জানতে চায় ও এমন প্রশ্ন কেন করছে। হারু বলে আমি ক্যারির বড় ভাই, তাই ওর স্কুলে কি হয় জানতে চাচ্ছি। রিচি জানায় কিন্তু আমার জানা মতে ক্যারির কোনো ভাই নেই। হারু বলে আমি ওর পাশেই থাকি, সব সময় ওকে দেখে শুনে রাখি, তাই বোন মনে করি। হারু এটাও বলে আমি এক সময় ক্যারির স্কুলের স্টুডেন্ট ছিলাম। রিচি জানতে চায় তাহলে তুমি প্রিন্স অফ লেজেন্ড কম্পিটিশনে অংশগ্রহণ করেছো কখনো? হারু বলে আর বলো না, আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম, তবে অনেক চেষ্টা করেও জিততে পারিনি। রিচি ওকে ভরসা দিয়ে বলে তুমি চাইলে এখনো অংশগ্রহণ করতে পারো, কারণ এক্স স্টুডেন্টদের জন্য এখন সুযোগ রয়েছে। এই বিষয়টা জেনে হারু অনেক খুশি হয় এবং ওকে দেখেই বোঝা যাচ্ছিল ও এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আগ্রহী। পরদিন কানাদের স্কুলের ফার্স্ট ডে ছিল। যাবার সময় ও ক্যারিকে সঙ্গে নিতে চাচ্ছিল। ক্যারি যদিও রাজি হয় না, কিন্তু কানাদে জোর করে ওকে স্কুলে নিয়ে পৌঁছায়। সবাই ওদের দিকে তাকিয়েছিল। তাকাতো এগিয়ে এসে বলে ক্যারিকে কাল থেকে আমি স্কুলে নিয়ে আসব। এভাবে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। ক্যারি অতিষ্ঠ হয়ে সবাইকে থামিয়ে বলে আমি একাই আসতে পারি, তোমাদের সাহায্য লাগবে না। তাছাড়া তোমরা আমার সাথে এমন গেমস কেন খেলছো? তাকাতো জানায় গেমস আমি না, কানাদে খেলছে। ও সম্পত্তি পাবার জন্য তোমাকে পটাতে চাচ্ছে। উত্তরে কানাদে বলে শুধু আমি না, তুমি নিজেও এমনটা করছো। এখন এসব শুনে ক্যারি বুঝতে পারে সত্যি ওকে নিয়ে এরা গেমস খেলছে। এমন সময় হাতরি এসে ওকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। এখানে ম্যানেজার ওকে একটা কাজ দেয়। এরপর ক্যারি সবার সম্মুখে উপস্থিত হয় আর বলে যে এই কম্পিটিশনে অংশগ্রহণ করে জিততে পারবে আমি তার সাথে ডেট করব। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আসলে ওই সময় ম্যানেজার ক্যারির সাথে একটা ডিল করেছিল, মানে ম্যানেজার চাচ্ছিল সব প্রিন্স যেন ক্যারিকে পাবার আশায় কম্পিটিশনে অংশগ্রহণ করে, আর ক্যারিকে এই অভিনয়ের বদলে ম্যানেজার টাকা দেবার ডিল করেছে। এখন ক্যারির যেহেতু টাকার প্রয়োজন আর এই কাজে ওকে অভিনয় করতে হতো, তাই রাজি ছিল। যাই হোক, এখানে সবাই চিন্তায় ছিল কম্পিটিশনে অংশগ্রহণ করবে কিনা। তবে সবশেষে দেখা যায় তারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। এদিকে ম্যানেজার অনেক খুশি হয়ে ওঠে সব প্রিন্স কম্পিটিশনে অংশগ্রহণ করবে জেনে। তিনি প্ল্যান করে এবারের কম্পিটিশন পুরো পৃথিবী জুড়ে পডকাস্ট করবে এবং পাবলিক ভোটের মাধ্যমে সেরা প্রিন্স নির্বাচিত হবে। এদিকে কম্পিটিশনে জেতার জন্য সব প্রিন্সরা প্র্যাকটিসে লেগেছিল এবং এভাবেই কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত কম্পিটিশন শুরু হয়, যেখানে অনেক মেয়েরা উপস্থিত ছিল। একই সাথে কম্পিটিশন অনলাইনে পডকাস্ট হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সব প্রিন্সকে একত্রিত করে প্রথম রাউন্ডের খেলা বুঝিয়ে দেয়া হয়, যেটা নিয়ম ছিল সব প্রিন্সকে একটি মেয়ের কাছাকাছি এসে তাকে ইমপ্রেস করতে হবে। নিয়মানুযায়ী সবার প্রথমে শানো মেয়েটার কাছে উপস্থিত হয় এবং বলে প্লিজ আমাকে তোমার করে নাও, যেটার জন্য ও ভালোই ভোট পায়। এরপর কুকি ঘুরতে ঘুরতে এসে মেয়েটার দুই সাইডে হাত রেখে বলে আমি তোমাকে এত লাভ করব যে সব সময় আগলে রাখবো, যা শুনে কুকিও ভোট পায়। পরবর্তীতে রিচি এসে বলে আই লাভ ইউ, আই মিস ইউ, আই ওয়ান্ট ইউ।
আর এভাবে একে একে সবাই নিজেদের পারফরমেন্স দেয়। তবে যখন তাকাতোর সময় আসে তখন ও মেয়েটাকে বলে, তুমি শুধুই আমার, যাকে আমি পেয়ে ছাড়বো। এরপর ও চোখ টিপ দেয়, যার কারণে ও এত ভোট পায় যে 1 নম্বরে উঠে আসে। এবং সবশেষে কানাদে মুচকি হেসে মেয়েটিকে বলে, আই রিয়েলি লাভ ইউ মাই প্রিন্সেস, যা দেখে সবার এতটাই ভালো লাগে ও সব থেকে বেশি ভোট অর্জন করে ফেলে, যার জন্য এই রাউন্ডে কানাদে ফার্স্ট হয়। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, যেটার নিয়ম ছিল একে অপরকে ফানি ফেস বানিয়ে হাসানো, অর্থাৎ যে হাসবে সে হেরে যাবে। প্রথমে খেলা হয় কুকি আর রিওর মধ্যে, যেখানে কুকি হেরে যায়। দেখতে দেখতে অনেকের খেলা শেষ হয়। সবশেষে কানাদে আর শানও মুখোমুখি হয়, কিন্তু কানাদে এখানে হেরে যায়। পরের রাউন্ডে দেখা যায় দল বেঁধে দৌড় খেলা দেওয়া হয়, এমনকি চেয়ার খেলার ব্যবস্থাও ছিল। এবং পঞ্চম রাউন্ডে একটা মেয়েকে কোলে তুলে প্রিন্সেস অনুভব করাতে হয়, যেখানে সবাই মোটামুটি ভালো পারফর্ম দেয়। তবে 6 রাউন্ডে ম্যানেজার ফাইটিং কম্পিটিশন রেখেছিল, যার জন্য লোক ভাড়া করে প্রিন্সদের উপর হামলা করে দেয়। এরপর প্রিন্স আর লোকগুলোর মধ্যে ফাইট হতে থাকে, যেখানে তাকাতো আর রিও ভালোই পারফর্ম করছিল, কারণ এমনিতেই ওরা গ্যাংস্টার, তাই ফাইটিং সম্পর্কে অনেক দক্ষতা রয়েছে। অন্যদিকে কানাদেও থেমেছিল না, কারণ প্রিন্স হতে গিয়ে ওকে এসবে ট্রেনিং নিতে হয়েছে। তাছাড়া জেন আর সিচারও ওকে হেল্প করছিল। এর মানে এই রাউন্ডে সবাই উইন হতে পারে। এবং সবশেষে রেজাল্ট প্রকাশ করা হয়, যেখানে কুকি, শানো, তাকাতো, কানাদে আর রিও ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়। তবে ফাইনাল রাউন্ডের নিয়ম ছিল 5 জন প্রিন্সকে একটি মেয়ের সাথে 30 মিনিটের জন্য ডেট করতে হবে, এবং এই সময়ে যে মেয়েটাকে ইমপ্রেস করতে পারবে সে সব থেকে বেশি ভোট পাবে। সবাই ভাবতে থাকে তারা কিভাবে অপরিচিত একটা মেয়েকে ইমপ্রেস করবে। ঠিক তখন ওই মেয়েকে উপস্থাপন করা হয়, যেটা আর কেউ নয় বরং ক্যারি ছিল। ওকে দেখে সবাই বেশ খুশি হয়, কারণ সবার মনে হচ্ছিল ক্যারিকে তারা ইমপ্রেস করতে পারবে। পরের সিনে দেখা যায় ক্যারি শানোর সাথে ডেটে যাচ্ছে। ওর কানের সাথে ক্যামেরা লাগানো ছিল, যাতে দর্শকরা সবকিছু লাইভ দেখতে পায়। যাই হোক, ডেটে শানো ওকে কিছু ঐতিহ্যবাহী জিনিস দেখায়, যেগুলো ওর পরিবারের অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখানে ক্যারি ভুলবশত শানোর উপরে পড়ে যায়, কিন্তু শানো ওকে সামলে নেয়। এরপর ক্যারি রিওর সাথে দেখা করে। রিও ওর পরিবারের সাথে ক্যারির মিট করায় এবং বেশ ভালোই সময় কাটায়। এরপর ও তাকাতোর কাছে পৌঁছায়। তাকাতো ওকে নিজের ফেভারিট একটা জায়গায় নিয়ে আসে এবং কিছু সময় কাটিয়ে বলে, আমি জানি সব প্রিন্স তোমাকে পছন্দ করে, তবে আমি সব থেকে বেশি লাভ করব তোমায়। সবশেষে ক্যারি কানাদের কাছে চলে যায়। কানাদে ওকে পাশে বসিয়ে ওর জন্য রোমান্টিক একটা গান গাইতে থাকে, যেটা ও নিজেই লিখেছিল। তবে গান শেষে ও ক্যারিকে কিস করে দেয়, যেটা দেখে সব প্রিন্স রেগে যায়, কারণ এটা নিয়মের ভেতর ছিল না। সবশেষে ফাইনাল রেজাল্ট জানাতে ওদের স্টেজে ডাকা হয়। কানাদে এখানে তাকাতোকে বলছিল, আমি অবশেষে নিজের অনুভূতি বুঝতে পারছি যে আমি ক্যারিকে পছন্দ করি। যা শুনে তাকাতো কিছু বলে না। এরপর রেজাল্ট প্রকাশ করা হয়, যেখানে কানাদে সব থেকে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়। পরের সিনে ম্যানেজার ওকে প্রিন্স অফ লেজেন্ড বানিয়ে দেয়। কিছুক্ষণ পর কানাদে গিয়ে ক্যারির সামনে হাজির হয় আর ওকে ডেটে যাবার কথা জিজ্ঞেস করে, কিন্তু ক্যারি এখানে জানায় ডেটে যাবার বিষয়টা অভিনয় ছিল, আমি টাকার জন্য মিথ্যা বলেছিলাম। এ জানিয়ে ও চলে যায়। পরদিন দেখা যায় তাকাতো ক্যারিকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য অফার করছে, যেটা ও ফেলতে পারে না। কানাদে এসে ওকে বলে, তুমি কি এখনো ক্যারির পেছনে পড়ে আছো, এটা জানার পরেও যে ও আমাদের ধোকা দিয়েছে? উত্তরে তাকাতো বলে, হ্যাঁ অবশ্যই, আর আজ রাতে আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। যা শুনে কানাদের একটু হলেও খারাপ লাগে। কিছুক্ষণ পর দেখা যায় ক্যারি কোনো কিছুর ছবি ডাস্টবিনে ফেলে দিচ্ছে, যা দূর থেকে ম্যান্ডি লক্ষ্য করেছিল।
এবং ক্যারি চলে যাবার পর ও সেই ছবিটি উঠিয়ে শানোকে দেখায়। শানো এটা দেখে কেন জানি না অবাক হয়ে ওঠে। এদিকে সিচারও কানাদের কাছে জানতে চায় ও কেন ক্যারিকে তাকাতোর সাথে ডেটে যেতে দিল। আসলে কানাদে ভেবেছিল ক্যারি হয়তো তাকাতোকে পছন্দ করে আর ওর সাথে খুশি থাকবে, তাই বাধা দেয়নি। তবে ও নিজেও মনে মনে ক্যারিকে একটু হলেও লাভ করত। এমন সময় এখানে শানো উপস্থিত হয় আর ওকে সেই ছবিটা দেখায় যেটা ক্যারি ডাস্টবিনে ফেলেছিল। কানাদের ছবি দেখে বুঝতে পারে এটা ওর 2 বছর আগের ছবি যেটা ও একটি পার্টিতে তুলেছিল। শানো ওকে পুরো ব্যাপারটা খুলে বলে, যা শুনে কানাদে অবাক হয়ে ওঠে। শানো এটাও বলে সেদিন ওই পার্টিতে ক্যারিও উপস্থিত ছিল আর এর মাধ্যমে বোঝা যায় ক্যারি ওকে অনেক আগে থেকেই হয়তো পছন্দ করে। সিচারও সবকিছু শুনে জলদি ওকে ক্যারির কাছে যেতে বলে তাকাতো প্রপোজ করার আগে। কানাদে রাজি হয়ে দৌড়ে ক্যারির কাছে যেতে থাকে। এদিকে ক্যারি যখন জবে ছিল তখন ও সুইমিং পুলের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবতে থাকে। আসলে 2 বছর আগে কানাদে এই রেস্টুরেন্টে একটা পার্টি রেখেছিল। তখন দুটো মেয়ে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আশেপাশে সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল। তখন কানাদে এসে ওকে হেল্প করে আর সেদিন থেকে ও কানাদের উপর ইমপ্রেস হয়ে যায়। তাই কোনোভাবে কানাদের ছবি সংগ্রহ করে রেখেছিল। তবে ও আস্তে আস্তে ভেবে নেয় কানাদের আর ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এর মানে ও আগে থেকেই কানাদেকে পছন্দ করত, তবে এই পার্থক্যর জন্য কখনো কিছু প্রকাশ করেনি। তো যাই হোক, প্রেজেন্ট টাইমে তাকাতো আসে ওর সাথে দেখা করতে আর ওকে জিজ্ঞেস করে, আমি জানি তুমি কাউকে পছন্দ করলে তাকে দেখে গালে চিমটি কাটো, যেমনটা কানাদেকে দেখলেই করতে। এর মানে তুমি ওকে লাভ করো। যা শুনে ক্যারি কিছু বলতে পারে না, কারণ বিষয়টা সত্যি ছিল। যাই হোক, তাকাতো সবকিছু বুঝতে পেরে চলে যায় আর তখন কানাদে উপস্থিত হয়। ক্যারি ওর এখানে আসার কারণ জানতে চায়। কানাদে কিছু না বলে ওই ছবিটি দেখায়। ক্যারি ছবিটা নিতে আসলে ও বলে, তুমি গত 2 বছর এই ছবিটা নিজের কাছে রেখেছো, এর মানে তুমি আমাকে লাভ করো, তাই না? ক্যারি তেমন কিছুই বলে না। এতে কানাদে ওকে জানায়, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, চলো আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাই। আচমকা এমন কথায় ক্যারি বলে, কখনো সম্ভব না, আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। তখন কানাদে ওকে থামিয়ে কিস করে দেয়। কানাদে বোঝানোর চেষ্টা করে ও সত্যি ওকে অনেক ভালোবাসে। এতে ক্যারিও অনেক খুশি হয় আর শক্ত করে ওকে জড়িয়ে ধরে। এর মানে ফাইনালি ওরা একে অপরের প্রেমে পড়েই গেল। আর অন্যদিকে বাকি প্রিন্সরা ক্যারির উপর থেকে গিভ আপ করে দিয়েছিল। সবশেষে তাকাতো আর রিও ক্যারিকে ভুলে নিজেদের কাজে বিজি হয়ে পড়ে। আর এভাবে কানাদে আর ক্যারির প্রেমের সূচনা দিয়ে আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের গল্পটা এবং কোন ক্যারেক্টার তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম ড্রামার এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।